অবরোধে সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা, রাজধানীতে যানবাহন স্বাভাবিক, কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত বিএনপি। তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশ। 5 জানুয়ারি নির্বাচন না হলে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসত বললেন প্রধানমন্ত্রী। নারী নির্যাতন মামলায় পেসার রুবেল কারাগারে, বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়। আসসালামু আলাইকুম, আমি জসিন্তা চিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 20 দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কয়েকটি জেলায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। খুলনা নগরীর খান জাহান আলী সড়কে বিএনপি ও ছাত্রদলের মিছিল থেকে 2টি বাস ভাঙচুর করা হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বের করা মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়, এতে আহত হয় 10 জন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও 10টি গাড়ি ভাঙচুর করে মিছিলকারীরা। বরিশালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরওয়ারের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রদল ও যুবদল। বগুড়া শহরে ভিপি সাইফুলের নেতৃত্বে মিছিল নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেন 20 দলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এবং দেওভোগ এলাকায় মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। উভয় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়, ভাঙচুর ও আগুন দেওয়া হয় যানবাহনে। চট্টগ্রাম ও রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে অবরোধ কর্মসূচি। মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে মিছিল বের করে বিএনপি। জয়পুরহাটের উড়ি মাধবপুর ব্রিজ এলাকায় গত রাতে অবরোধকারীরা রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় 4 ঘন্টা বন্ধ ছিল এই রুটে ট্রেন চলাচল। এছাড়া দেশের অন্যান্য স্থানেও চলছে 20 দলীয় জোটের অবরোধ কর্মসূচি। রাজধানীতে শান্তিপূর্ণভাবেই চলছে 20 দলীয় জোটের লাগাতার অবরোধের তৃতীয় দিন। অবরোধে ঢাকার সাথে দেশের অন্যান্য স্থানে ট্রেন এবং লঞ্চ যোগাযোগ স্বাভাবিক আছে, তবে দূরপাল্লার বাস চলছে সীমিত পরিসরে। রাজধানীতে অনেকটা স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসিব হাসান। অবরোধের সমর্থনে সকালে ফার্মগেটের ইন্দিরা রোডের সামনে বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদলের কর্মীরা। তার কিছুক্ষণ পর মিরপুর 13 নম্বরে বিআরটি এর সামনে 5টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। রাস্তায় আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে তারা। তাছাড়া রাজধানী বনশ্রী ও যাত্রাবাড়িতেও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। অবরোধের তৃতীয় দিনেও রাজধানী থেকে আশপাশের জেলার উদ্দেশ্যে কিছু সংখ্যক বাস ছেড়ে গেলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে বৃহস্পতিবার সকালে রাজধানীতে দূরপাল্লার কিছু বাস প্রবেশ করলেও টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন ভিড় ছিল না। তবে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে কমলাপুর রেল স্টেশনে। অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটায় বিপাকে পড়েন যাত্রীরা। 3-4 দিন ধরে তো অবরোধ চলতেছে, যাওয়ার মতো বাস চলতেছে না, এই জন্য আজকে বাধ্য হয়ে ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছি, তাও 2 ঘন্টা লেট। খুব সকালবেলা খাওয়া দাওয়া সাইরা আটলাম। সরকার তো প্রত্যেক দিনে বলে ট্রেন যথাসময় সাইরা যায়, কিন্তু আমরা এসে তো এখন পাইলাম না। এটা আসার পরে বলে 2 ঘন্টা লেট। এদিকে সদরঘাট থেকে স্বাভাবিকভাবেই লঞ্চ চলাচল করছে। গণপরিবহন না চলায় লঞ্চে যাত্রীদের ভিড় ছিল অন্য সময়ের চেয়ে বেশি। যে কোনো সময় যে কোনো একটা বিপদ আসতে পারে, সেদিন আমরা রিক্সে আছি, একটা দুশ্চিন্তায় আছি, বিভিন্ন গাড়ি ঘোড়া পোড়াইতে আছে। সেই হিসাবে আমাদের এটা নিয়ে আল্লাহ পাক রক্ষা করে, এই জন্য আমরা দায়িত্ব নিয়ে স্টাফে বলছি সতর্কতার সাথে দেখাশোনা করার জন্য। অবরোধের প্রভাবে রাজধানী ঢাকায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলাচল করেছে। নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক দুঃখিত, এই রিপোর্টে ছিল ফাহাদ মোহাম্মদের।
বিশ্ব ইজতেমার স্বার্থে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের জন্য 20 দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিকেলে রাজধানী বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, লাগাতার অবরোধ ও কয়েকটি জেলায় হরতালের কারণে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি যানবাহনের অভাবে ইজতেমা স্থলে আসতে মুসল্লিদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল সহ আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। 4 দিনের মাথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধান ফটকের তালা খুলে দিয়েছে পুলিশ। তবে তালা খুলে দিলেও ফটকের সামনে এবং কার্যালয় ঘিরে এখনো বহাল রয়েছে পুলিশের ব্যারিকেড। এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি না মানা পর্যন্ত দেশব্যাপী 20 দলের ডাকা অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। গত 5 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। 3 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার তালাটি বাইরে থেকে খুলে দেয় পুলিশ। তবে তালা খুলে দেওয়া হলেও টানা 5ম দিনের মতো এদিনও বেগম জিয়ার গুলশান কার্যালয় ঘিরে বহাল রয়েছে পুলিশি বেষ্টনী। দুপাশের রাস্তায় রাখা আছে পুলিশ ভ্যান ও চলকামান। এদিকে বেগম জিয়ার ডাকা দেশব্যাপী অবরোধ অব্যাহত রাখার কথা জানান দলের যুগ্ম মহাসচিব। সমাবেশ এবং সকল ধরনের বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানাচ্ছি এবং অবিলম্বে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা স্বচ্ছ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেটার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং অবিরাম যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি মানছে ততক্ষণ পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে দুপুরে রান্না করা খাবার ও কাঁচা বাজার নিয়ে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে যান মহিলা দলের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। রান্না করা খাবার ভেতরে নেওয়ার অনুমতি দিলেও পুলিশ কাঁচা বাজার প্রবেশ করতে দেয়নি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেন 6 সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল। বেগম জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তারা কথা বলেন সাংবাদিকদের সাথে। বলছেন যে কথাটা সেটা হলো যে জনসাধারণের কাছে আমার একটাই আবেদন, সেটা হলো আমরা কোনো সন্ত্রাসীও না জঙ্গিবাদীও না, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে চেয়েছিলাম, সেখানে আমরা অবরুদ্ধ হয়ে আছি। তাছাড়া এর চেয়ে বড় কথা হলো যে আমরা মানুষের কল্যাণে চাই, মানুষের ভালোই চাই। সুতরাং মানুষই সিদ্ধান্ত নেবে যে কিভাবে আমাদের কি হওয়া উচিত। আমাদের নেতৃত্বের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে সেই খাবারগুলো আমাদের এখানে পৌঁছানোতে দেওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ রয়েছেন বলে জানান তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছে অন্তত 25 জন। ঘটনার পর থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে দায়িত্ব অবহেলার দায়ে রেলের এক প্রকৌশলীকে বরখাস্ত করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গতরাত 3:15টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মাঝগাঁও রেল স্টেশনে আসার পর ট্রেনের বগির নিচ থেকে বিকট শব্দ আসছে বলে যাত্রীরা চালককে জানান। পরে চালক ও পরিচালক খোঁজ নিয়ে দেখতে পান যে ট্রেনের নিচের একটি স্ক্রু খুলে পড়ে গেছে। এই অবস্থায় তারা স্ক্রু খুলে যাওয়ার স্থানটি তার দিয়ে বেঁধে ট্রেনটি কুলাউড়া স্টেশনে নিয়ে আসেন। সেখানে রেলওয়ের লোকজন বগিটি পরীক্ষার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দেয়। যাত্রার পর ট্রেনটি টিলাগাঁও রেল স্টেশন ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছলে ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয় অন্তত 25 যাত্রী। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলাউড়া ও মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করে। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন থানার সেকেন্ড অফিসার SI বোরহানুদ্দিন। মামলার অভিযোগে বলা হয়, তারেক রহমান ও আব্দুস সালাম পারস্পরিক যোগ সাজশে জাতির সামনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও প্রশাসনে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। গত 4 জানুয়ারি দিবাগত রাতে লন্ডনে একটি আলোচনা সভায় দেয়া তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করেছিল ইটিভি। ইটিভি চেয়ারম্যান আব্দুস সালাম বর্তমানে অপর এক মামলায় কারাগারে রয়েছেন। পরস্পর যোগ সাজশে পূর্ব পরিকল্পিতভাবে
মিথ্যা, বায়োনাট, ভিত্তিহীন, উস্কানিমূলক, বিভ্রান্তকর তথ্য সম্প্রচার করে বাংলাদেশ সার্বভৌমত্ব প্রতি হুমকি, আইন প্রতিষ্ঠিত, গণতান্ত্রিক সরকারের প্রতি ঘৃণা, অবহেলা, রাষ্ট্রের অন্যতম অঙ্গ স্বাধীন বিচার বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর ও বর্ডার গার্ডের মধ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তকর। 5 জানুয়ারি নির্বাচন না হলে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতো দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাহলে ভবিষ্যতে বিএনপিও ক্ষমতায় আসতে পারত না। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে রাখা বক্তব্যে তিনি এমন কথা বলেন। বাংলাদেশের কোনো সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়া হবে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। অর্থনীতিবিদদের পেশাদার সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাদের 19তম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে রাখা বক্তব্যে তিনি দাবি করেন, গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। এক পদ্মা সেতু নিয়ে কত নাটক আপনারা জানেন, উদ্দেশ্য অন্যরকম ছিল। ব্যক্তি বিশেষকে বসিয়ে বাংলাদেশের এই বিশাল সমুদ্র সীমা থেকে শুরু করে যা কিছু সম্পদ সবই দখল নেওয়া আর সবকিছু লুটে খাওয়া, এটাই তো কোনো কোনো মহলের চেষ্টা ছিল। কিন্তু জানে যে বঙ্গবন্ধুর মেয়ের ক্ষমতা থাকলে এটা সম্ভব না। আমি বাংলাদেশের মানুষের কোনো মর্যাদাহানি হোক সে ধরনের কাজ ওই ক্ষমতার লোভে কোনোদিন করব না। গত 6 বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে আসীন করেছে বলে জানান শেখ হাসিনা। এ সময়কালে দারিদ্র্যের হার 10 ভাগ কমেছে বলেও দাবি করেন তিনি। রাজনীতি, অর্থনীতি ও উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই নতুন করে ভাবার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এইভাবে তারা তাণ্ডব চালিয়েছিল শুধু নির্বাচনটাকে বানচাল করতে। আচ্ছা, আপনারা একটা চিন্তা করে দেখেন, হ্যাঁ নির্বাচন বানচাল হতো, তাহলে কি আসতো? আবার অগণতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা, তাতে দেশের মানুষের লাভটা কি হতো, দেশের মানুষ কি পেত, এবং সেখানে তিনি কি গ্যারান্টি পেতেন যে আবার বিএনপি নেত্রী ক্ষমতা আসতে পারবেন? অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছেন, অবরোধের ডাক দিয়েছেন। অবরোধ কি? মানুষ খুন করা, বাস পোড়ানো, মানুষের ক্ষতি করা, এই পোড়াও জ্বালাও ছাড়া, অর্থাৎ জামাতের যে কাজগুলি সেগুলি করে দিচ্ছে তারা। এর আগে প্রধানমন্ত্রীকে সম্মানসূচক অর্থনীতি সমিতির আজীবন সদস্যপদ প্রদান করা হয়। আর অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় 4 জনকে বাংলাদেশ অর্থনীতি সমিতি সম্মাননা স্বর্ণপদক 2015 তুলে দেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা নারী নির্যাতন মামলায় আসন্ন বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্য পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় মামলার বাদী হ্যাপিও আদালতে উপস্থিত ছিলেন। আরো জানাচ্ছেন শফিক শাহিন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে নিজের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতন মামলায় মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে যান আসন্ন বিশ্বকাপ ক্রিকেট টিমের সদস্য রুবেল হোসেন। তার পরপরই আদালতে হাজির হন বাদী নাজনীন আক্তার হ্যাপি। শুনানি শুরু হলে রুবেলের পক্ষে আইনজীবীরা হ্যাপির সমস্ত অভিযোগ অস্বীকার করেন। হ্যাপির আইনজীবীরা এ সময় জামিনের বিরোধিতা করে আদালতকে জানান, রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে নারী নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রুবেলের জামিন আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে বের হয়ে আসার সময় রুবেলের ভক্তরা হ্যাপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরে আইনজীবী পরিবেষ্টিত হ্যাপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, রুবেলের জামিন না হওয়াতে তিনি খুশি। আমি খুশি। উচ্চ আদালত থেকে জামিন পেলেও বৈচারিক আদালতে জামিন না হওয়ায় হতাশা প্রকাশ করেন রুবেলের আইনজীবীরা। এই দর্শনের সাথে কোনো সম্পর্ক তার নাই, যে এলিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে এবং ঘটনার দিন সে
জিম্বাবুয়ে বাংলাদেশ ম্যাচ খেলার সময় এই স্টেডিয়াম মিরপুর স্টেডিয়ামে উপস্থিত ছিল এবং সে সোনারগাঁ হোটেলে চেক আউটও হয়নি। সবকিছু প্রমাণপত্রাদি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সে ট্রফি নিয়েছেন সেটাও আমরা উত্থাপন করেছি এবং মেডিকেল রিপোর্ট আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। গত 13 ডিসেম্বর চলচ্চিত্র নায়িকা হ্যাপি মিরপুর থানায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ নারী নির্যাতনের বিভিন্ন ধারায় অভিযোগ আনেন রুবেলের বিরুদ্ধে। 15 ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে 4 সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। ফাস্ট বোলারের ব্যক্তি জীবনের এই বিড়ম্বনা প্রভাব ফেলেনি বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে। রুবেল হোসেন 4 জানুয়ারি 15 সদস্যের স্কোয়াডে জায়গা হয়ে যায় রুবেলের, কিন্তু তার 5 দিনের মাথায় রুবেলের হাজতবাস নতুন করে ভাবিয়ে তুলেছে ক্রিকেট প্রশাসনকে। দেশের ক্রিকেট ইতিহাসে নারী সংশ্লিষ্ট এমন ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। এবার একটা বিরতি, ফিরে এসে থাকছে। কাল গাজীপুরের টঙ্গীতে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। এরই মধ্যে চলছে আম বয়ান। ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর 12,000 সদস্যের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে 5 স্তরের নিরাপত্তা বলয়। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। শুক্রবার থেকে শুরু হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং তাবলিগ জামায়াতের বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমা। ইতোমধ্যে ময়দানে চলছে ঈমান, আমল ও আখলাকের উপর আম বয়ান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ জামায়াতের অনুসারীরা এতে অংশ নিচ্ছেন। এরই মধ্যে ভরে গেছে টঙ্গীর তুরাগ তীরের বিশাল ময়দান। এসেছেন 3000-এর বেশি বিদেশি মেহমান। আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যাবে, ভেস্তে মানুষ কিভাবে ভেস্তে যাবে, কিভাবে দোজক থেকে তারা পানা চাবে, দোজক থেকে তারা রক্ষা পাবে। এই আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাই এবং আমরা আসলে জাহান্নাম থেকে জান্নাতে কিভাবে যেতে পারে সেইগুলো না আসলে উদ্দেশ্যে এখানে শেখানো হয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য এরা আসে, এখানে কারো কাছে কেউ কোনো বিনিময় চায় না। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ইতোমধ্যেই অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বিভিন্ন ওষুধ কোম্পানি সহ স্বেচ্ছাসেবী সংস্থা। আর ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এখানে যে লক্ষ লক্ষ মুসল্লি একত্রিত হবেন এবং সেই সঙ্গে বিদেশি যারা এখানে আসবেন তাদের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের প্রতিটি যে খিত্তা আছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ইউনিফর্ম নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ছদ্মবেশী নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সাদা পোশাক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা প্রায় 10 থেকে 12,000 মতো ফোর্স আমরা মোতায়েন করছি। তারা ফুট পেট্রোল, রিভার পেট্রোল এবং ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করবে, চেকপোস্ট করবে। 11 জানুয়ারি মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এনটিভি নিউজ ডেস্ক। হাইকোর্টে বিচারপতি কাজী রেজাউল হকের ফেরির গ্রামে বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায় সদর থানার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাড়ির পাকা দেয়ালে রান্নাঘরের একপাশে ভোররাতে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দেয়। আগুনে পাকা দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুরেরও চেষ্টা চালিয়েছে। কাজী রেজাউল হক সহ তার পরিবার ঢাকায় থাকেন, তবে বাড়িতে কেয়ারটেকার ছিলেন। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়ে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেয়। বেঞ্চের ওই 2 বিচারপতির মধ্যে একজন হচ্ছেন বিচারপতি কাজী রেজাউল হক। বৃহস্পতিবার রাত থেকেই দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এজন্য সব ধরনের নিরাপত্তা দেবে সরকার। সন্ধ্যায় সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে পরিবহন মালিক শ্রমিক নেতাদের উপস্থিতিতে তাদের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন খালেদা জিয়ার ডাকা অবরোধ সফল হয়নি। নাশকতা থেকে যানবাহনের নিরাপত্তা দিতে সড়কে র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও এই বৈঠকে ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ রাত্রি থেকে সর্বাত্মকভাবে আমাদের পরিবহনের নেতা কর্মীরা এইটা বলে গেলেন আমাদেরকে, তারা তাদের পরিবহনের ধরেন ট্রাক, বাস, কাভার্ড ভ্যান সবই তারা রাস্তায় পরিবহনে নিযুক্ত থাকবে। যে কোনো মূল্যে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই রাস্তা, নদীপথ, রেলপথ এবং এই সড়ক পথ অবরোধ মুক্ত রাখবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকে সিলেট নগরীতে সকাল সন্ধ্যা হরতাল আর মানিকগঞ্জে আধাবেলা হরতাল পালিত হয়েছে। এদিকে ৪৯ নেতাকর্মী বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে সকাল সন্ধ্যা এবং দলীয় কর্মী নিহতের প্রতিবাদে নোয়াখালী বেগমগঞ্জে ২০ দলের ডাকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সিলেটে হরতালের সমর্থনে মহানগর বিএনপি মিছিল বের করে জিন্দাবাজারে ইট ফেলে সড়ক অবরোধ করে। হরতালে নগরী থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। মানিকগঞ্জে বিএনপির ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতালে ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সহ ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে যশোরে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সময় বাস স্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ার চেষ্টা করলে সেটি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। নোয়াখালী চৌমুহনীতে পুলিশের গুলিতে বিএনপির ২ কর্মী নিহতের প্রতিবাদে বেগমগঞ্জ উপজেলায় বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এদিকে গত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ। আর নেতাকর্মীদের মুক্তির দাবিতে শিবিরের ডাকে বরিশাল জেলায় আধাবেলা হরতাল পালিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতারা বলছেন, পেপার স্প্রে এক ধরনের রাসায়নিক অস্ত্র। এটি মানবদেহে প্রয়োগে মৃত্যুর কারণও ঘটাতে পারে। তারা বলেন, কেমিক্যাল ওয়েপন কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এই অস্ত্র প্রয়োগ করতে পারে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ড্যাব নেতারা কথা বলেন। পেপার স্প্রে ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে ড্যাব নেতারা বলেন, ২০১২ সালে শিক্ষকদের এমপিও ভুক্তির আন্দোলন দমনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পরে তেলের দাম বৃদ্ধি প্রতিবাদে আয়োজিত র্যালিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেপার স্প্রে ব্যবহার করেন। এর ফলে একজন শিক্ষকের মৃত্যু হয় এবং ২ জন অন্ধ হয়ে যান। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। ২০১৩ সালের ২১ জানুয়ারি পেপার স্প্রে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। ৫ জানুয়ারি বেগম জিয়াকে লক্ষ্য করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই নিষেধাজ্ঞা অমান্য করে পেপার স্প্রে করেন। ড্যাব নেতারা বলেন, বেগম জিয়া একজন বয়োজ্যেষ্ঠ নারী যিনি সাবেক প্রধানমন্ত্রী, তার উপর পেপার স্প্রে করা অনৈতিক ও অমানবিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ড্যাব নেতারা এই বিষাক্ত গ্যাস ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ক্যাপসাইসিনের সাথে আপনারা জানেন যে বিষাক্ত ইথানল এবং প্রোপাইলিন গ্লাইকল মিশ্রিত করে স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর এই বিষাক্ত পেপার স্প্রে তৈরি করা হয়, যে কারণে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনে আর্টিকেল 1.5 দ্বারা এটা ব্যান করা হয়েছে। ওপিসিডব্লিউ এর উদ্যোগে কেমিক্যাল ওয়েপন কনভেনশন 1993 সালে 13 জানুয়ারি সর্বপ্রথম এটা স্বাক্ষরিত হয় এবং 29 এপ্রিল 1997 সাল থেকে তা কার্যকর করা হয়, যাহা 29 এপ্রিল 1997 সাল থেকে কার্যকর রয়েছে বাংলাদেশের জন্য। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড জামিনের আবেদন নাকচ করে ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে কারাগারে পাঠিয়েছেন মহানগর হাকিম মেহের নিগার সূচনা। সকালে ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় সালামের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ডের আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৭ নভেম্বর মিরপুরের মাটিকাটা এলাকার গৃহবধূ কানিজ ফাতেমা বাদী হয়ে তার স্বামী শাহজালাল, বন্ধু জহিরুল হক ইমরান, জাকির হোসেন ও ইটিভি রিপোর্টার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। সন্ধ্যা খবরে আবালাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। রোম্য ম্যাগাজিন চার্লি হেবদোর কার্যালয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মাথায় আবারও ফ্রান্সের প্যারিসে বন্দুকধারী গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরেক পুলিশ সদস্য। বিবিসি জানায়, প্যারিসের দক্ষিণাঞ্চলীয় উপশহর মন্ট্রোগে পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ওই বন্দুকধারী। তবে নতুন এই হামলা চার্লি হেবদো কার্যালয় হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কিনা তা এখনো স্পষ্ট নয়। বুধবারে ওই হামলার ঘটনায় ইতোমধ্যে ৭ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আত্মসমর্পণ করেছে মূল হোতাদের একজন, তবে আরও 2 জনের খোঁজে অভিযান চলছে। এদিকে ওই হামলায় নিহতদের স্মরণে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ফ্রান্স। অন্যদিকে প্যারিসের কয়েকটি মসজিদেও হামলার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।
গোল্ডমার্ক বিস্কুট খেলার খবর। 24 জানুয়ারি বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে রুবেলের মামলার বিষয়টি নিষ্পত্তি না হলে বিকল্প পথে হাঁটবে বিসিবি। এদিকে স্ট্যান্ড বাই তালিকায় থাকায় একমাত্র ক্রিকেটার পেসার শফিউল সুযোগ পেলে নিজের সেরাটা ঢেলে দিতে চান। নাইম হাসানের রিপোর্ট। যে নাকি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ওই পেস সহায়ক উইকেটে যেখানে আমাদের পেসার আরো দরকার, তাকে কি হতে পারে চিন্তা করে তো আর আটকে রাখা যায় না, সেজন্য তাকে আমরা নিয়েছি। তবে যদি কিছু হয় তাহলে হয়তো রিপ্লেসমেন্ট পাঠাতে হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রুবেলকে রাখার পরও এমন পরিস্থিতি তৈরি হতে পারে তা আশ করা গিয়েছিল বিসিবি সভাপতির কথায়। দল ঘোষণার দিনে বিসিবি সভাপতির আগাম সতর্কতা 4 দিন পর দেখা দিল পরম বাস্তবতায়। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আত্মসমর্পণ করতে এসে এখন কারাগারে রুবেল হোসেন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিশ্বকাপের আগে তাই বিসিবির ভাবনায় বিকল্প কিছু। যেহেতু বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে এবং সর্বোপরি বিষয়টা একজনের ব্যক্তিগত একটা বিষয়, এক্ষেত্রে আমরা আমাদের করণীয়টা আমরা কিভাবে হতে পারে বা কি আমরা করতে পারি বিং এ ন্যাশনাল প্লেয়ার, এবং যেহেতু সে বিশ্বকাপ স্কোয়াডে আছে, আমরা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা করে ব্যাপারে বলতে পারবো। আপনারা জানেন যে বিশ্বকাপ দল 24 জানুয়ারি তারিখে বাংলাদেশ ত্যাগ করবে। এই বিষয়ে এই ধরনের ক্ষেত্রে যদি এর মধ্যে একটা সমাধান না হয় তাহলে হয়তো আমাদের বিকল্প চিন্তা করতে হবে। মামলা জটিলতায় শেষ পর্যন্ত বিশ্বকাপে রুবেলের যাওয়া না হলে স্ট্যান্ড বাই শফিউল ইসলামই হবে বিসিবির অটোমেটিক চয়েস। যদি এরকম সুযোগ পাই ওয়ার্ল্ড কাপে যাওয়ার মতো, তাহলে অবশ্যই ভালো কিছু করবো। হ্যাঁ, বিগত ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স করছে আমি অনেক হ্যাপি ছিলাম নিজের পারফরমেন্স নিয়ে। আমি এই ধরনের কিছু একটা করতে চাই, যে টিমের জন্য কিছু একটা করার। আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হয়ে যেতে পারে রুবেলের বিশ্বকাপ ভাগ্য। নাইম হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা সফর দিয়ে নতুন বছর শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের। সিরিজ জয় লক্ষ্যে এই সফর উপলক্ষে প্রস্তুতি ক্যাম্পে ঘাম জড়াচ্ছেন বাংলাদেশের যুবরা। পাশাপাশি এই সফরকে দেখা হচ্ছে 1 বছর পর দেশের মাটিতে বসতে যাওয়া যুব বিশ্বকাপে প্রস্তুতির অংশ হিসেবেও। নাইম হাসানের আরেকটি রিপোর্ট। বড়দের বিশ্বকাপ নিয়ে যখন উত্তাপ বইছে মিরপুর সহ সারা দেশে, তার মাঝে মিরপুরের একাডেমি মাঠে প্রস্তুতি ক্যাম্পে অনুশীলনে ঘাম জড়িয়ে যাচ্ছে অনূর্ধ্ব 19 দল। কারণ মাত্র 1 সপ্তাহ পর 5টি একদিনের ও 2টি 3 দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশের যুবরা। সেজন্য গত শনিবার থেকে 21 সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয়েছে এই প্রস্তুতি ক্যাম্প। এই প্রাথমিক দলের বেশিরভাগ ক্রিকেটারে রয়েছে প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ খেলার অভিজ্ঞতা। এদিন শ্রীলঙ্কা অনূর্ধ্ব দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ যুব দল। এই মৌসুমে ফার্স্ট আমরা শ্রীলঙ্কা যাচ্ছি, সো আমাদের টার্গেট থাকবে যে 5টা ওডিআই আমরা সিরিজ জিতবো ইনশাআল্লাহ। 3 ডে ম্যাচেও আমাদের সিরিজটা টার্গেট থাকবে, মেইন টার্গেট থাকবে আমাদের সিরিজ উইন করা। 1 ডে ম্যাচ আছে, এইটার প্রতি আমাদের বেশি ফোকাস থাকতেছে যে অবশ্যই 5টা ম্যাচই জেতার জন্যই আমরা যাব। চিন্তা আছে যে অনেক ভালো কিছু করার, আমি যে ধরনের ক্রিকেট খেলে আসতেছি আমার বেস্ট পারফর্মটা করা, জয়টা যাতে আনতে পারি প্লাস নিজেদের পারফর্মটা যাতে ভালো হয়। শ্রীলঙ্কা মানুষ বুঝতে পারছে না বাংলাদেশে ক্রিকেট অনেক দূর আগায় গেছে। 1 বছর পর বাংলাদেশে বসবে আগামী অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। মূলত তার জন্য এখন থেকে নিজেদের প্রস্তুতি শুরু করতে চাইছে গতবারের প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ। যেমন শ্রীলঙ্কা আমাদের, আমরা যাব খেলতে, সাউথ আফ্রিকা আসবে আমাদের দেশে, তারপর সাউথ আফ্রিকা আমরা যাবো। সো আমাদের গুছিয়ে নেওয়ার এই যে সিরিজগুলো আছে এইগুলোর মাধ্যমে যদি আমরা ভালো কিছু করি তাহলে ওয়ার্ল্ড কাপটা খুব ভালো ইজি হবে আমাদের জন্য। ওয়ার্ল্ড কাপ ভালো খেলার জন্যই শ্রীলঙ্কা সিরিজটা থেকেই শুরু করতে চাই, এখানে অনেক ভালো ব্যাটিং করতে চাই। 11 দিন চলবে এই প্রস্তুতি ক্যাম্প। শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে খেলতে আগামী 14 জানুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশের যুব দলটি। নাইম হাসান, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরেকবার। অবরোধে সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা, রাজধানীতে যানবাহন স্বাভাবিক, কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত 20 দলের। তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশ। 5 জানুয়ারি নির্বাচন না হলে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসত বললেন প্রধানমন্ত্রী। নারী নির্যাতন মামলায় পেসার রুবেল কারাগারে, বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।